দ্য বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে স্বাগত। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্য রাজনীতিতে বেশ কয়েকটা বিষয় নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। আমরা সেই বিষয়েই আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো। বিকাশ দা, আপনাকে প্রথমেই দ্য বেঙ্গল টুডেতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমি কয়েকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো। সেটা হচ্ছে যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যেটা বললো, তার পরিপ্রেক্ষিতে কি দাঁড়ালো যে শুধুমাত্র নির্বাচন কমিশন নয়, এখন থেকে অন্যান্যরাও, এবং এই যে অবস্থাটা পুরোটা একটা কি বলবো, একটা গোলযোগ বা ঘেঁটে গেল, এটার জন্য কি রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন দুই দায়ী? আপনার মূল্যায়নটা কি? মুখ্যত দায় রাজ্য সরকার, রাজ্য প্রশাসন। আপনাদের সকলের জানা আছে নিশ্চয়ই যে নির্বাচন কমিশনের কোনো প্রশাসনিক পরিকাঠামো নেই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, তাদের উপর সংবিধান দায়িত্ব দিয়েছে যে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, যে কাজ অবশ্য বর্তমানকালে নির্বাচন কমিশনরা করছেন না। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু তারা যখন নির্বাচনী কাজ করবেন, তাদের তো কোনো স্টাফ নেই। তারা সরকারি কর্মচারীদের, ধরুন আজকে পশ্চিমবঙ্গ হচ্ছে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিয়ে সেই কাজটা করাবেন। এখন নির্বাচন কমিশন প্রথম থেকেই এই অভিযোগটা করছেন, এবং সেই অভিযোগটা করার রাস্তাও তৃণমূল সরকার করে দিয়েছে, যে রাজ্য সরকার তারা সাহায্য করছেন না। তার কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী যথারীতি যেমন বলেন, আমি এসআইআর করতে দেবো না, এসআইআর মানি না, এইসব বলে লোককে উত্তেজিত করেন, তারপর বাধ্য হন সেগুলো মান্যতা দিতে। এর মধ্যে তার টানাপোড়েন তৈরি হয়। আর কি, যেমন দুর্ভাগ্যজনক ভাবে এটা তো স্পষ্ট যে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বহুবার বলেছেন বিগত নির্বাচনেও, যে নির্বাচন কমিশন চলে গেলে পরে তখন তো আমিই রাজা, তখন তো তোমাদের আমার কাছেই আসতে হবে, অতএব আমি যা বলছি সেটা শোনো, নির্বাচন কমিশনের কথা অনুযায়ী নির্বাচন পরিচালনা করো না। আমি হাজারো উদাহরণ দিতে পারি, সেই সব দিয়ে আমি গোটা ইন্টারভিউটাকে ভারাক্রান্ত করতে চাই না। এবং যার ফলে নিচু তলার যারা নির্বাচনের কাজের জন্য যাদের নির্বাচন কমিশন নিয়োগ করেন, মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গে যে থাকেন তার মারফত, তাদের মনে সাম্প্রতিককালে বিশেষ করে এই ভয় ঢোকানো হয়েছে যে আজকে যদি আমি সঠিকভাবে কাজ করি নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, তাহলে দুদিন বাদে দিদির চেলারা আমার ঘাড়ে চাপবে। এবং সেটা হয়েওছে। বিভিন্ন জায়গায় বিএলওদের উপর চাপ সৃষ্টি হয়েছে, এদিকে কোনো সন্দেহ নেই। এবং এই মানসিক দ্বন্দ্বের ফলে বহু বিএলও তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সাংবিধানিক সংস্থা দুটি, একটি রাজ্য সরকার আর একটি নির্বাচন কমিশন, এরা পরস্পরের সঙ্গে বোঝাপড়া করার পরিবর্তে, কাজটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে, এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত হলেন। এই সুযোগে নির্বাচন কমিশন, মাথায় রাখতে হবে আপনাদের, যে এসআইআরটা কিন্তু প্রথম হচ্ছে না। ইতিপূর্বে এসআইআর হয়েছে, এত অশান্তি তো হয়নি। কিন্তু শুধু এসআইআর ছিল না, আইআর ছিল, মানে স্পেশাল ইনভেস্টিগেশন বলুন আর ইন্টেন্সিভ রিভিশন বলুন, যাই হোক, ভোটার লিস্টের আধুনিকীকরণ বা আপডেটিং সেটা তো হতেই থাকে। হতে থাকে। কিন্তু 2002-এর যে যাদেরকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ, তারপরে কিন্তু তখন পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে মমতা একটা চূড়ান্ত অসভ্যতা করলেন, এবং তিনি এমন একটা ভাব করলেন যে পশ্চিমবঙ্গে নাকি অনুপ্রবেশে ভরে গিয়েছে। এটা ভুলে যাবেন না, সূত্রটা সেখান থেকে। তখন তিনি বিজেপির সহকারী, আজও তিনি বিজেপির সহকারী, মুখে ঘোমটা বেঁধে। এই যে অনুপ্রবেশকারী তত্ত্ব, যেটা হচ্ছে মোদী এবং অমিত শাহের কাছে ঘুষপেটিয়া, এই তত্ত্ব হাজির হলো, এবং সেটাকে করেই এই সময় এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাতে একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশন অবাঞ্ছিত ভাবে, যে নাগরিকত্ব বিচার হবে, যেটা নির্বাচন কমিশন অধিকার নয়, এখতিয়ারভুক্ত নয়। এই নাগরিকত্ব বিচার প্রশ্ন আসছে কেন, যে তাহলে ওই তথাকথিত ঘুষপেটিয়া জানিয়ে মোদী এবং অমিত শাহ নাচানাচি করছেন, মমতাও নাচানাচি করেছেন। এই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো। আর কি হলো, নির্বাচন কমিশন ভোটার লিস্টের নাম তোলার জন্য যে সমস্ত নথি চেয়েছেন, নির্বাচন কমিশনের যারা পরামর্শদাতা, তাদের যদি মাটির সঙ্গে যোগাযোগ থাকতো, তারা ওইসব নথি চাইতেন না। আমি আগেও বলেছি, আজও বলছি, নির্বাচন কমিশন তিনি কি তার পরিবারের লোকজনের ওই সমস্ত নথি দিতে পারবেন যারা গ্রামাঞ্চলে থাকেন?
যে ভারতবর্ষে প্রত্যেক ঝড়ে জলে বন্যায় খরায় মানুষকে তার ঘর পাল্টাতে হয়, সেই অঞ্চলের মানুষের নথি থাকবে? এখন এই রাজনৈতিক সিদ্ধান্তগুলো লক্ষ্যমাত্রা হচ্ছে যে প্রান্তিক গরিব মানুষকে ছাটো। কেন? অনুপ্রবেশকারী মানেই প্রান্তিক গরিব মানুষ। এই রাজনৈতিক সিদ্ধান্ত থেকে এত অশান্তি, তারই এই পরিণতি। এবং শেষ পর্যন্ত কি হলো, ধরুন এই যে মামলাটার সময় আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, একদিন অ্যাপিয়ার করেছিলাম, সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বারবার বলছেন যে সরকারি কর্মচারী তোমরা দিচ্ছ না কেন? রাজ্য সরকার তার কর্মচারীদের লিস্ট দিচ্ছেন না কেন ইলেকশন কমিশনকে, যারা যোগ্যতার সঙ্গে কাজ করতে পারবেন? সেদিন হিয়ারিং এর সময় 8,000 না কত হাজার লোকের নাম লিস্ট তুলে দেওয়া হলো। তো নির্বাচন কমিশন তারা বলেছেন আমরা স্ক্রুটিনি করে দেখলাম এরা অনেকেই কাজের যোগ্য নন। তাহলে এই যে বিরোধ, আমি লোক দেবো না আর যে লোক দেবো তুমি মানবে না, এর ফলে কি দাঁড়ালো? এই রাজ্য প্রশাসনের উপরে কিন্তু সুপ্রিম কোর্টের ভরসাটা চলে গেল। সুপ্রিম কোর্ট মন্তব্যও করেছেন। এবং এই সামান্য কাজের দায়িত্ব দিতে হলো বিচারপতিদের কাছে। এর থেকে লজ্জার, প্রশাসনের পক্ষে এর থেকে লজ্জার কি হতে পারে? যারা নাচানাচি করছেন যে নির্বাচন কমিশন কে সুপ্রিম কোর্ট বোকা বানালেন, আরে নির্বাচন কমিশন তো কোনো অফিসার নেই, তোমার অফিসার তুমি দাওনি, তোমার অফিসারের প্রতি সুপ্রিম কোর্ট ভরসা রাখতে পারলেন না। এই আত্মসম্মান বোধটাও এই রাজ্য প্রশাসন নেই, এটাই দুর্ভাগ্যের।